অক্টোবর পর্যন্ত শিল্পে গ্যাস সংকট হবে না। তিতাস এমন দাবি করলেও চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক কারখানায়। কুরিয়ারে গাফিলতিতে লোকসানে রাজশাহীর আমের অনলাইন বিক্রেতারা। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিকারের। এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে এইচএসসিতে। পড়াশোনায় অনীহা, অসচ্ছলতা ও বাল্যবিয়েকে দায়ী করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়েছে কয়েক মাস। ধ্বংস হয়নি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। স্বাগত এখন বাজারে, সঙ্গে আছে মুজ্জুল হাফিজ। বেশ কিছু শিল্প প্রতিষ্ঠানে এখনও চাহিদার অর্ধেকেরও কম গ্যাস পাচ্ছে বলে অভিযোগ গ্রাহকদের। তবে শিল্প প্রতিষ্ঠান কর্তৃপক্ষের এসব অভিযোগ নাকচ করে তিতাসের দাবি সরবরাহ স্বাভাবিক হয়েছে। সেই সাথে আগামী অক্টোবর পর্যন্ত কোনো গ্যাস সংকট হবে না বলেও দাবি তাদের। এদিকে জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকট নিরসনে সরকারের অনিচ্ছাই দায়ী। এমনকি দেশে গ্যাস উৎপাদন বাড়াতেও সরকার অমনোযোগী বলে মত তাদের। আরও জানাচ্ছেন সানিম মৃধা। সময় ও এলাকা ভেদে রাজধানীর বাসা বাড়িতে গ্যাস সংকট নতুন কিছু নয়। সময় মতো মাসিক চার্জ দিলেও সঠিক সময়ে চুলায় আগুন থাকার নিশ্চয়তা থাকে না সব সময়। আর এই সংকট মোকাবেলায় অনেকেই ভিন্ন পন্থা অবলম্বন করলেও সবার কণ্ঠে অভিযোগ অভিন্ন। কখনো বাইরে থেকে খাবার অর্ডার করে আনতে হচ্ছে, কখনো অন্য ধরনের কোনো ব্যবস্থা করতে হচ্ছে, বাট চুলা জ্বলছে না। রাইস কুকার, ইলেকট্রিক কুকার এগুলোর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ওখান দিয়ে আবার দেখা যাচ্ছে ইলেকট্রিক বিল বেড়ে যাচ্ছে। কিছুক্ষণ রাঁধতে পারি, কিছুক্ষণ রাঁধতে পারি না। আবার এমন সময় বার্তরকে বয়ে গ্যাস জায়গা। আবাসিক এলাকার বাসা বাড়ির মতো দীর্ঘদিন ধরেই গ্যাস সংকটে ভুগছে দেশের শিল্প খাত। এমনকি এই সংকট চরমে পৌঁছে এরই মধ্যে একাধিক প্রতিষ্ঠান বন্ধ হয়েছে। এলএনজি সরবরাহ স্বাভাবিক হওয়ার পর এই সমস্যা নিরসন হবে বলে যে দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা, আমরা বাস্তবে দেখতে চাই সেই সংকট কতটা কেটেছে। সরকারের পক্ষ থেকে জ্বালানি সংকট নিরসনের কথা বলা হলেও সাভার আশুলিয়ায় বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানে চাহিদা অনুযায়ী মিলছে না গ্যাস। এমনকি নারায়ণগঞ্জে একাধিক শিল্প কলকারখানাতেও শতভাগ গ্যাস সরবরাহের ঘাটতির অভিযোগ রয়েছে। তারা বলছেন, গড়ে চাহিদার থেকে কম সরবরাহ হচ্ছে। খুব যে বেশি উন্নতির লক্ষ্য আমরা দেখছি এমনটা নয়, কম আর বেশি আগের মতোই আছে। এটাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় নিয়ে এসে এটাকে সমাধানের উদ্যোগ নিতে হবে। আমার যেমন যদি আপনার ফুল পাওয়ার গ্যাস লাগে তাহলে 75 থেকে 90 হলে আমার ফুল পাওয়ার চলে এবং সবকটা ফ্লোর চলে। কিন্তু আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি যে 70 তো দূরের কথা, আমরা 4, 5, ইভেন কি 10, 12 যখন এই পর্যায়ে তখন জেনারেটর বন্ধ হয়ে যায়, বয়লার বন্ধ হয়ে যায়, টোটাল উৎপাদনটা বন্ধ হয়ে যায়। বর্তমানে গ্যাসের পাশাপাশি বিকল্প জ্বালানি দিয়ে এসব প্রতিষ্ঠান টিকিয়ে রাখতে হচ্ছে বলে দাবি শিল্প মালিক ও ব্যবস্থাপকদের। বলছেন, দীর্ঘমেয়াদে এমন চললে পোশাক খাত সহ বিভিন্ন ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হবে। যখন আমার গ্যাস থাকবে না, আমার অটোমেটিক্যালি আমাকে অন্য সোর্স করতে হবে, এলপিজি বা আদার্স। তখন কিন্তু আমার কস্টিংটা হিউজ বেড়ে যায়। তখন কিন্তু আমার টার্গেটের, আমি যে কাস্টমারের কাছ থেকে যেটা অর্ডার নিছি ওটা কিন্তু আমি প্রফিট করতে পারতেছি না। অলরেডি আমি ব্যাকওয়ার্ড লিঙ্কে যাই। যে মালটা গরম করতে যে পরিমাণে গ্যাসের প্রয়োজন হয়, যদি গ্যাসের প্রেশার কম থাকে তখন গ্যাসের কনজামশনটা বেশি লাগে, তো তখন কিন্তু আমাদের কস্টিংটাও বেড়ে গিয়েছে। এইরকম পরিস্থিতি আমরা অনেকবারই ফেস করেছি এবং ক্ষতির সম্মুখীন হয়েছি। তবে এসব অভিযোগ অস্বীকার তিতাসের। বেশিরভাগ শিল্প প্রতিষ্ঠানই চাহিদা মতো সরবরাহ পাচ্ছে বলে দাবি সংস্থাটির। বড় কোনো দুর্যোগ না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এই সরবরাহ অব্যাহত থাকবে বলেও জানায় তিতাসের এই কর্মকর্তা। জুনের পর থেকে কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিতে আর কোনো কমপ্লেইন নাই। ঈদের পরেও কিন্তু পরিস্থিতি খুবই ভালো ছিল। আমরা যেটা মনিটর করছি যে কোনো ইন্ডাস্ট্রি থেকে আমাদের কোনো কমপ্লেইন আসেনি। কিছু তো আপনার থাকবে যেখানে যারা রিমোট তারা পাবে না, কারণ আপ স্ট্রিমে তারা একটু ভালো গ্যাস পাবে, ডাউন স্ট্রিমের দিকে প্রেশার একটু কমতে থাকবে। তারপরেও কিন্তু যেই সিচুয়েশনটা মেয়ের আগে ছিল তার চেয়ে অনেক অনেক বেশি ডেভেলপ করেছে। অব্যাহতভাবে কমছে দেশে গ্যাসের উৎপাদন, বাড়ছে এলএনজি চাহিদা। জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস সংকট নিরসনে সরকারের সদিচ্ছার অভাব রয়েছে। পাশাপাশি আমদানি নির্ভরতা কমিয়ে গ্যাস উৎপাদনে জোর দেওয়ার তাগিদ তাদের। আমরা তো অনুসন্ধানই করছি না ঠিকমতো। সরকারের বিবেচনায় আছে যে এলএনজি
এই রপ্তানি আমদানি আমাদের বেশি বেশি করতে হবে, আমাদের দেশীয় গ্যাস সরবরাহ কমতে থাকবে। আমরা দেশীয় গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য বলছি, উদ্যোগ নিচ্ছি, কিন্তু সেটা কার্যকর হবে সেটা সরকারের আচরণেই প্রমাণ পাওয়া যাচ্ছে না। পেট্রোবাংলার তথ্যে দৈনিক গ্যাসের চাহিদা প্রায় 400 কোটি ঘনফুট, যেখানে প্রতিদিন সরবরাহ হচ্ছে 270 থেকে 280 কোটি ঘনফুট। এর মধ্যে সবচেয়ে বেশি সরবরাহ হয় শিল্প ও ক্যাপটিভে। সানিম মৃধা, এখন, ঢাকা। কাল শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার অংশ নেবেন 12,51,111 জন পরীক্ষার্থী। পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় সময় পেলেও করোনা ও ডেঙ্গুর কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা হওয়া না হওয়া নিয়ে শঙ্কা তাদের। আর গত বছরের চেয়ে এবছর প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমার কারণ হিসেবে পড়াশোনায় অনীহা, আর্থিক অসচ্ছলতা এবং বাল্যবিয়েকেই মনে করছেন শিক্ষাবিদরা। আন্তঃশিক্ষা বোর্ড বলছে এরই মধ্যে পরীক্ষার সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। প্রশ্ন ফাঁসের গুজব এড়াতেও নেওয়া হয়েছে ব্যবস্থা। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। বৃহস্পতিবার শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে দ্বিতীয় কোনো পাবলিক পরীক্ষা। এবার 11টি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে 9,314টি শিক্ষা প্রতিষ্ঠানের 12,51,111 জন পরীক্ষার্থী, যেখানে ছাত্রের চেয়ে ছাত্রীর সংখ্যা 15,000-এরও বেশি। 2023 সালের অক্টোবরে একাদশের ক্লাস শুরুর পর এবারে পরীক্ষার্থীরা 20 মাসের বেশি সময় পেয়েছে। এই সময়ের মধ্যে তাদের প্রস্তুতি কতটুকু হলো? যতটুকু ভালো করে প্রস্তুতি নেওয়া যায় নিজের মতো করে চেষ্টা করতেছি, বাকিটা আল্লাহ ভরসা। সময় থাকতে যে প্রস্তুতিটা নিয়েছিলাম ওটা আলহামদুলিল্লাহ এখন কাজে দিতে হবে, কিন্তু এই পরীক্ষার মধ্যে তো একটা প্রেশার থাকবে। পরীক্ষার্থীরা যতটুকু সময় পেয়েছে তাকে খুব একটা কম সময় নয় বলে মনে করেন এই শিক্ষাবিদ। তবে গত বছরের চেয়ে এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমার কারণও জানালেন তিনি। 3টা কারণ। একটা লার্নিং ক্যাপের জন্য তারা নিজেদেরকে মনে করতেছে না যে তারা পরীক্ষা এর জন্য একটা হাই স্টেক পরীক্ষাতে তারা অংশগ্রহণ করার মতো নিজেদের যোগ্য মনে করতেছে না, ফলে তারা সরাই নিচ্ছে। আর্থিক অবস্থার যখন বাবা মা কুলাইতে পারতেছে না, তখন তারা কর্মসংস্থানের জন্য ছেলেরা হয়তো প্রবেশ করার চেষ্টা করতেছে, আর মেয়েদের ক্ষেত্রে বিয়ের প্রবণতা খুব বেশি দেখা গেছে সময়টাই। ফলে আমাদের এই সময়টায় এসে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তবে এদিকে পরীক্ষা শুরুর আগে নতুন করে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়েছে, বাড়ছে ডেঙ্গু আক্রান্তের হারও। এসব কারণে শেষ পর্যন্ত সব পরীক্ষা সম্পন্ন হওয়া নিয়ে শঙ্কা অনেক পরীক্ষার্থীর। এজন্য কেন্দ্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। এখন যেহেতু করোনা ডেঙ্গু বেড়ে যাচ্ছে, তো একটা শঙ্কা মনের মধ্যে আছে যে এক্সাম মাঝখানে চলাকালীন আবার যদি বন্ধ হয়ে যায়, স্থগিত হয়ে যায়, তাহলে একটা সমস্যা তৈরি হবে। মাস্ক পরিধান করা, স্যানিটাইজার বহন করা, অথবা কেন্দ্রের আশেপাশে যে কোনো পানি জমাটবদ্ধ না থাকে। এদিকে আন্তঃমন্ত্রণালয় বলছে সুষ্ঠুভাবে পরীক্ষা নেওয়ার জন্য ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পূর্ণ করা হয়েছে। আমাদের পরীক্ষার প্রস্তুতি তো অনেকগুলো পর্ব আছে, সেই পর্বগুলো সবই কভার করে আসছি। ফলে এই মুহূর্তে আমাদের আর কোনো লেভেল কোনো কাজের কর্মসূচি তেমন একটা বাকি নেই। আমরা ওয়েল প্রিপেয়ার্ড। প্রশ্ন ফাঁস ও গুজব ঠেকাতে সব রকম প্রশাসনিক ব্যবস্থা রয়েছে বলেও জানান ঢাকা বোর্ডের চেয়ারম্যান। এ নিয়ে অভিভাবক শিক্ষার্থীদেরও সচেতন থাকার আহ্বান তার। আর প্রশ্ন আউট বলতে যেটা বোঝায় সেটি তো। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সেবা নিয়ে গাফিলতি, প্রতিশ্রুতির বরখেলাপ সহ নানা কারণে কুরিয়ার সার্ভিসের প্রতি ক্ষোভ বাড়ছে রাজশাহী অঞ্চলের আম ব্যবসায়ীদের। প্রতিষ্ঠানগুলোর গাফিলতিতে ক্ষুণ্ণ হচ্ছে রাজশাহীর আমের সুনাম। লাখ লাখ টাকা লোকসান হচ্ছে এই অঞ্চলের ই কমার্স উদ্যোক্তাদের। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ সামান্য বলে দাবি কুরিয়ার প্রতিনিধিদের। এদিকে এ বিষয়ে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের। রাকিবুল হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ব্যতীত আমের বাগানের এমন বিস্তার দেশের অন্য কোনো অঞ্চলে নেই। 250-র বেশি জাতের সুমিষ্ট আমের 95% এই অঞ্চলে উৎপাদিত হয়। মৌসুমে 15,000 কোটি টাকার বেশি আমের বেচাকেনা হয় এই অঞ্চলে। আমি ঢাকার থেকে আসলাম, আমি ঢাকার থেকে এসে এখানে আম নিয়ে আবার ফিরে গাড়িতে করে আবার ফিরে আমার জায়গা মতন চলে যায়। সব দেশের মানুষই আসে, কেউ অনেক নেয়, কেউ অল্প নেয়। চাঁদপুর, হাজীগঞ্জে, কুমিল্লা ওইদিকে যায় এখানের মাল, আর কেউ কুরিয়ানেও পাঠায় কিনা। ক্যারেট যদি আপনার বেশি দিন থাকে তাহলে একটু পয়সা যায়, আর ক্যারেট 2-1-এর মধ্যে খুললে আপনার হচ্ছে ওই একটু হালকা লরম হয়। বিগত বছরগুলোই আমের ক্রেতা তালিকায় নতুন নাম হয়ে উঠেছে ই কমার্স উদ্যোক্তারা।
তারা বাগান বা হাট থেকে উন্নত আম খুঁজে ভোক্তার দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন। চাহিদা বাড়ায় বাড়ছে উদ্যোক্তার সংখ্যা। আম পরিবহনে এই উদ্যোক্তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় কুরিয়ার সার্ভিসের। তবে এই নির্ভরশীলতায় দিন দিন বাড়ছে কুরিয়ারগুলোর একচেটিয়া মনোভাব। বানেশ্বরে যে সমস্ত কুরিয়ারগুলো আছে সেই সকল কুরিয়ারগুলো প্রতিনিয়ত আমাদের মতন অনলাইন প্ল্যাটফর্ম লোকগুলাকে হ্যারাসমেন্ট করছে এবং তারা দেখা যায় যে কমিটমেন্ট তো নষ্ট করেই, তারপরে আমরা যে টাকা দিয়ে বিনিময়ে যে টাকায় মাল পাঠাই সেই পাঠানোর পরে তারা যদি কোনো কারণে দু একটা ক্ষতিপূরণ দেয় তা 50% দিতে চায় না। কাস্টমার কাছে যাইতে ঢাকার মধ্যে 24 ঘন্টা, ঢাকার বাইরে 48 ঘন্টার মধ্যেই এনাফ। তারা 3 দিন 4 দিন 5 দিন লাগাচ্ছে স্টেট ফাস্ট। আরও কুরিয়ার আছে, অন্যান্য কুরিয়ারও 3 দিন লাগায়, 4 দিন লাগায়। সেবাদানে কুরিয়ার সার্ভিসের এমন স্বেচ্ছাচারী ও উদাসীন আচরণে আম পচে যাওয়া, ছেঁড়া ফাটা মোড়ক, আম চুরি হওয়া বা কখনো পুরোপুরি হারিয়ে যাওয়া সহ ভোক্তার থেকে আসে নানা অভিযোগ। ফলস্বরূপ চলতি মৌসুমে রাজশাহী অঞ্চলের ৭৩টি বড় উদ্যোক্তা প্রতিষ্ঠানের ক্ষতি অন্তত ৩২ লাখ টাকা। এছাড়াও আম পাঠিয়ে ক্ষতির শিকার এমন ছোট উদ্যোক্তার সংখ্যা অর্ধশতের বেশি। আমাদেরকে কমিটমেন্ট দিয়েছিল যে 3 দিনের ভিতর তারা ডেলিভারি করবে, তো সেই ডেলিভারিটা আর কি 3 দিন না করে তারা করছে কি 8 থেকে 12 দিনের ভিতর। তো আমার নিজে আর কি ক্ষতিগ্রস্ত 5 লক্ষ টাকা। বড় যারা মার্চেন্ট বা উদ্যোক্তা একটু বড় হয়ে উঠেছে আমাদের মতো, তারাও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমি নিজে প্রত্যক্ষভাবে প্রায় 2 লক্ষ টাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছি। তবে এ নিয়ে কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বলছে মার্চেন্টদের ক্ষতির পরিমাণ সামান্যই। সমস্যা সমাধানে কাজ করছেন তারা। আমি আমার এই ব্রাঞ্চ থেকে 4000 ক্রেট আম পাঠাইছি। আমার পুরো রাজশাহী চাপাই মিলে হয়তো 15-20 হাজার আম গেছে। এক গাড়ি আগে গেছে, এক গাড়ি পরে গেছে। এখন বিষয় হচ্ছে যে সব আম যে নষ্ট হয়েছে বা ইয়ে হয়েছে এরকম তো কোনো কিছু না। যদি কারো কোনো ক্ষয়ক্ষতি হয় বা কারো কোনো পার্সেলে ক্ষয়ক্ষতি হয় তাহলে সেটা আমাদেরকে দিলে এটা আমরা আগে ভেরিফাই করছি। এ অবস্থায় এই অঞ্চলের জিআই পণ্য আমের সুনাম ও বাজার টিকিয়ে রাখতে আম পরিবহনে প্রশাসনের কঠোর নজরদারির দাবি বাগানীদের। এদিকে ভোক্তা অধিকার বলছে অভিযোগ পেলে ব্যবস্থা নেবেন তারা। যদি কোনো ভোক্তা বা ক্রেতা তার অর্ডারকৃত পণ্য যথাযথভাবে না পান তাহলে এটা আমাদের কাছে অভিযোগ দায়ের করতে পারবেন এবং এটা একদম সহজ। এখন আমাদের সরাসরি অভিযোগ করতে না, অনলাইনে অভিযোগ করা যায়। আমাদের ওয়েবসাইটে গেলে CCMS নামক একটা সেবা বক্স আছে, সেখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে রেজিস্ট্রেশন করে ওইখানে ম্যাক্সিমাম তথ্য দেওয়া আছে, শুধু প্রয়োজনীয় তথ্যগুলো ফিল আপ করে আপনার এটা সাবমিট করে দিলে এটা আমরা অভিযোগটা পেয়ে যাব। এটার জন্য 1 বছরের জেল এবং 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। দ্রুত সময়ে ও সহজে আম পরিবহনে ব্যবস্থা নেওয়ার দাবি এ অঞ্চলের উদ্যোক্তাদের। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় মঙ্গলবার রাতে ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের চিহ্নিতের দাবি জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। মঙ্গলবার রাত 10:30টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে একটি ককটেল বিস্ফোরণ হয়। তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা চিহ্নিত করা যায়নি। এই ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। টিএসসি থেকে শুরু করে প্রক্টর অফিস পর্যন্ত মিছিল নিয়ে আসে সংগঠনটি। পরে সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক বলেন, যারা ডাকসুকে বানচাল করতে চায় তাদের ছাড় দেয়া হবে না। জাতিকে নেতৃত্বহীন করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ বন্ধ রাখা হয়েছে দাবি করে তিনি বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী যখন তা প্রস্তুত তখন একটি অপশক্তি তা রুখে দিতে চাচ্ছে। একটি পক্ষ এখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে ককটেল ফাটিয়েছে এবং আমরা জানিয়ে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়কে কোনোভাবে অস্থিতিশীল করার সুযোগ নেই। আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে এই ক্যাম্পাসকে যে কোনো মূল্যে আমরা নিরাপদ রাখবো। এখানে যারাই টাকসুকে যে অংশে বানচাল করতে চায় তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবেন। যুক্তরাষ্ট্রের হামলায় নির্মূল হয়নি ইরানের পারমাণবিক কর্মসূচি, বড়জোর কয়েক মাস পিছিয়ে গেছে। তথ্য পেন্টাগনের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার। বিবিসির মার্কিন সহযোগী প্রতিষ্ঠান CBS সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে পেন্টাগনের ফাঁস হওয়া নথিতে উঠে এসেছে এমন তথ্য। যদিও হোয়াইট হাউসের দাবি এ তথ্য ভুল এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানহানি করার উদ্দেশ্যে ছড়ানো হচ্ছে। এদিকে 12 দিনের সহিংসতার পর আপাতত অস্ত্রবিরতি কার্যকর রয়েছে বলে নিশ্চিত করেছে ইরান ও ইসরায়েল।
জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে একে ইসরায়েলের ঐতিহাসিক জয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইরানের বিরুদ্ধে অভিযান শেষ হয়নি বলেও জানিয়েছেন তিনি। অন্যদিকে জনতার কল্যাণে যুদ্ধে ইতি টানতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ ছিল এবং সহিংসতায় বিধ্বস্ত আবাসিক এলাকা ও পরিষেবামূলক অবকাঠামো পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জনসমর্থন বাড়াতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন নেতানিয়াহু, যার সিদ্ধান্ত নেওয়া হয় আরও 8 মাস আগে। ওয়াশিংটন পোস্টের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যে বাস্তবায়নে যুক্তরাষ্ট্রকেও যুদ্ধে টেনে আনেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তবে এপির প্রতিবেদন বলছে, ইরান যুদ্ধ নেতানিয়াহুর জন্য লাইফলাইন হয়ে এলেও ক্ষমতা ধরে রাখা কঠিন। আরও জানাচ্ছেন নাফি আরমান মনন। 7 অক্টোবর 2023 হামাসের ছোড়া প্রায় 4500 রকেটের আঘাতে কেঁপে ওঠে ইসরায়েল। 77 বছরের ইতিহাসে এমন ঘটনা কখনোই দেখেনি ইহুদি ভূখণ্ড। প্রাণ হারান প্রায় 2000 মানুষ। সুরক্ষিত ইসরায়েলে হামলার প্রতিশোধ তুলতে এরপর থেকে গাজায় অব্যাহত রয়েছে গণহত্যা। যদিও দিন দিন কমছিল নেতানিয়াহুর প্রতি ইসরায়েলিদের জনসমর্থন। তাই গেল বছরই ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। তেল আবিবের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বরাতে এমনটাই দাবি করেছে ওয়াশিংটন পোস্ট। মার্কিন গণমাধ্যমটির প্রতিবেদনে উল্লেখ করা হয়, 2024 সালের অক্টোবরে বিমান হামলার মাধ্যমে ধ্বংস করা হয় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। পাশাপাশি হত্যা করা হয় হিজবুল্লাহর শীর্ষ নেতৃত্বকে। সে সময়ই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর প্রস্তুতি গ্রহণের জন্য আইডিএফকে নির্দেশ দেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। যদিও যুক্তরাষ্ট্রের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই হামলা সফল হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। এ লক্ষ্যে দফায় দফায় দেন দরবারে পিছিয়ে যায় পরিকল্পনা বাস্তবায়ন। ইরান পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে, যুক্তিটির পক্ষে প্রমাণ উত্থাপনে এপ্রিলে হোয়াইট হাউস সফর করেন বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও মার্কিন গোয়েন্দাদের কাছে এমন কোনো তথ্য ছিল না। অন্যদিকে তেহরানের সঙ্গে এগিয়ে যাচ্ছিল ওয়াশিংটনের পরমাণু চুক্তির কার্যক্রম। এতে ধূলিসাৎ হয়ে যেত প্রতিশোধ বাস্তবায়নের স্বপ্ন। তাই ট্রাম্পের আলটিমেটাম শেষ হবার পরই 13 জুনের প্রথম প্রহরে তেহরানে হামলা চালায় তেল আবিব। বিশ্লেষকরা বলছেন, ইরানের বিরুদ্ধে প্রতিশোধ নেবার পাশাপাশি নেতানিয়াহুর অন্যতম লক্ষ্য ছিল খামেনি সাম্রাজ্যের পতন। বাস্তবায়ন অসম্ভব জেনেও যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধে টেনে আনেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। The ultimate objective of Netanyahu in relation to Iran has been regime change. He's made it very clear that he doesn't tolerate the Islamic regime in power in Iran, sees it as an existential threat. And the United States is simply playing along with that. দুর্নীতির মামলায় নাজেহাল, জোটসঙ্গীদের হুমকি ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পাশাপাশি হামাসের হামলা প্রতিহতের ব্যর্থতায় নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ার ছিল সমাপ্তির পথে। এমন পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী ইরানের বিরুদ্ধে যুদ্ধকেই শেষ অস্ত্র হিসেবে ব্যবহার করেন তিনি। বার্তা সংস্থা এপির বিশ্লেষণ বলছে, 75 বছর বয়সী ইসরায়েলি প্রধানমন্ত্রীর ক্যারিয়ারে আরেকটি লাইফলাইন হয়ে এসেছে এই যুদ্ধ। তবে হামাস নির্মূল কিংবা আরব দেশগুলোর সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে না পারলে আগামী বছরের নির্বাচনে পরাজয়ের মুখ দেখতে হতে পারে নেতানিয়াহুকে। নাফি আরমান মনন, এখন বিশ্ব। চাহিদা কমায় মানিকগঞ্জের বাজারে কমেছে মাংস বিক্রি। কয়েকদিনের ব্যবধানে কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম। বিস্তারিত জানাতে মানিকগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন মুরগির দাম কতটা কমলো আর গরু ও খাসির মাংসের বাজারের কি পরিস্থিতি? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ পৌর এলাকার ফুলজরা মাংসের বাজারে। মূলত এই মাংসের বাজার খাসির জন্য বেশ জনপ্রিয়। অর্থাৎ সবচেয়ে পৌরসভা বা সদর উপজেলার মধ্যে সবচেয়ে বড় মাংসের বাজার হচ্ছে এটি। তো এখানে মূলত একটি খাসির মাংসের দোকান এবং 9টি গরু মাংস, 10টি দোকানের মধ্যে কিন্তু 4টি দোকান এখন পর্যন্ত বন্ধ রয়েছে বলে আমরা আমাদেরকে জানি। অপরদিকে এই কয়েকদিনের ব্যবধানে কিন্তু ব্রয়লার মুরগির দাম কমেছে কেজিতে 30 টাকা। অর্থাৎ যে মুরগি 180 টাকা কেজিতে বিক্রি হতো সেটা কিন্তু আজ বিভিন্ন বাজারে আমরা খোঁজ নিয়ে জেনেছি যে 150 টাকা বিক্রি হচ্ছে।
অপরদিকে সোনালী মুরগির দাম কিন্তু বেড়েছে, অর্থাৎ যে মুরগি 280 টাকা কেজি ছিল সেটা কিন্তু পক্ষান্তরে যে আমি যে মাংসের বাজারে রয়েছি ভোরবেলা মাংসের বাজারে, এখানে কিন্তু গরুর মাংসের দাম 680 থেকে 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, 700 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর খাসির মাংসের দাম বিক্রি হচ্ছে 1200 টাকা কেজি দরে। এখানকার বাজার বা যারা বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। মূলত কোরবানি ঈদের পরে কিন্তু মাংসের চাহিদা কমেছে, যার কারণে কিন্তু বেচা বিক্রিও নেমে এসেছে প্রায় অর্ধেকের কোঠায়। অর্থাৎ এই বাজারে প্রত্যেকজন ব্যবসায়ী আগে এক একটি করে গরু জবাই করতেন, কিন্তু এখন দেখা গিয়েছে যে যেহেতু 3জন বিক্রেতা বন্ধ করে রেখেছে দোকান, বাকি যে 6 জন রয়েছে সেই 6 জন কিন্তু আজ মাত্র 3টি গরু জবাই করেছে। অর্থাৎ দুজন বিক্রেতা একটি করে গরু জবাই করেছে। তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে বেচা বিক্রি একেবারেই কম, অর্থাৎ তাদের প্রধান কাস্টমার হচ্ছে খুচরা ব্যবসায়ী যারা রয়েছে তারা, এবং অন্যান্য ক্ষেত্রে যারা বিভিন্ন হোটেল রেস্তোরাঁ রয়েছে তারা। তো তাদের সাথে কথা বলে আরেকটি বিষয় জানতে পেরেছি, যেখানে ব্যবসায়ীরা মানে হোটেল ব্যবসায়ীরা 20 কেজি 25 কেজি আগে প্রতিদিন মাংস নিতেন, গরুর মাংস, সেখানে তারা 8 কেজি 9 কেজি 10 কেজি পর্যন্ত নিচ্ছে। অর্থাৎ তারাও অর্ধেকে বিক্রি কিনা কমিয়ে দিয়েছে। অপরদিকে যে খাসির মাংস বিক্রেতা তার সাথে কথা বলেছি, তিনিও আমাদেরকে জানিয়েছেন যে প্রতিদিন সেখানে 18 থেকে 20টি খাসি জবাই করা হতো, সেখানে কিন্তু এখন 10টি 11টি করে খাসি জবাই করা হচ্ছে। অর্থাৎ যে বাজারে আগে দেখা গিয়েছে 3 থেকে 4 লাখ টাকার বিক্রি হতো, সেখানে কিন্তু এখন 2 লাখ টাকার বিক্রি হচ্ছে। উজ্জ্বল, এই ছিল আমার কাছে মাংসের বাজার থেকে সবশেষ সংবাদ। মানিকগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী আসাদ জামান। এবারে জানবো মাগুরার সবজির বাজারের খবর। যুক্ত আছেন সহকর্মী বিশ্বজিৎ বাপি। বাপি, জানাবেন কোন সবজি কত দরে বিক্রি হচ্ছে আর বাজারে সবজির সরবরাহ কেমন, ক্রেতারা কি বলছেন? উজ্জ্বল, আমরা এই মুহূর্তে আছি মাগুরার সব থেকে যে বড় সবজি বাজার, মাগুরা এক কথা কাঁচা বাজার, পাইকারি এবং খুচরা বাজারে। এখানেই কিন্তু সকাল থেকেই কৃষকরা তাদের উৎপাদিত সবজি এখানে কিন্তু নিয়ে আসে এবং এই পাইকারি বাজারে প্রথমে বিক্রি করে। এই পাইকারি বাজার থেকেই কিন্তু মাগুরার বিভিন্ন উপজেলা এবং গ্রামগঞ্জে এই বাজার থেকে কিন্তু এখান থেকে সবজি যায়। আমরা সবজির বাজারটিতে আমরা ঘুরে দেখেছি, যেটা জানতে পেরেছি কিছু সবজি দাম বেড়েছে এবং কিছু সবজি কিন্তু দাম কমেছে। তবে আমরা সব থেকে বেড়েছে এখানে কিন্তু বেগুনের দাম। বেগুন এবং যে উচ্ছে এবং কচুরলতি, এই 3টি সবজি কিন্তু 2 থেকে কিন্তু 3 গুণ কিন্তু এই সবজির কিন্তু দাম বেড়েছে। গত সপ্তাহের পরিসংখ্যানে আমরা যেটা দেখতে পাই যে বেগুনের গত সপ্তাহে 20 টাকা ছিল, সেই বেগুন কিন্তু আজকে বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, যেটা খুচরা পর্যায়ে। পাইকারি পর্যায়ে কিছুটা কম আছে। এছাড়া উচ্ছে গত সপ্তাহে বিক্রি হয়েছিল 15 থেকে 20 টাকা, আজ সেটা কিন্তু 40 থেকে 45 টাকা। এছাড়া কচুরলতি, যে গত সপ্তাহে 5 থেকে 10 টাকা বিক্রি হয়েছিল, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এছাড়া সব থেকে দাম বেশি কমেছে কাঁচা মরিচের দাম। কাঁচা মরিচের দাম কিন্তু গত সপ্তাহে ছিল 50 থেকে 60 টাকা কেজি, আজকে সেই কাঁচা মরিচ কিন্তু বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা। এছাড়া যে প্রচুর মুখী, সে প্রচুর মুখী কিন্তু গত সপ্তাহে বিক্রি হয়েছিল 50 টাকা, আজ কিন্তু বিক্রি হচ্ছে সেটা 40 থেকে 35 টাকা। এছাড়া দাম বেড়েছে পেঁপের দাম, পেঁপে, চিচিঙ্গা, ঝিঙ্গা, এগুলোর দাম কিন্তু প্রত্যেক কেজি প্রতি কিন্তু 10 টাকা বেড়েছে। এছাড়া পটলের দাম কিন্তু 15 টাকা বেড়েছে। এ ছিল মাগুরার সব থেকে বড় পাইকারি এবং খুচরো বাজার থেকে সর্বশেষ। বিশ্বজিৎ বাপি জানাচ্ছিলেন মাগুরার সবজির বাজারের খবর। পেঁয়াজ আবাদের দ্বিতীয় বড় জেলা ফরিদপুরের হাটবাজারে কমেছে দাম। বাজারে প্রতিমণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1500 থেকে 1700 টাকায়। এতে লোকসানের সংখ্যায় পড়েছেন চাষিরা। তারা বলছেন প্রতিমণ পেঁয়াজের দাম অন্তত 2000 থেকে 2200 টাকা হলে খরচ পুষিয়ে কিছুটা লাভের মুখ দেখতে পারবেন তারা। মফিজুর রহমান শিপনের তথ্য ছবি থাকছে বিস্তারিত।
ফরিদপুরের ঠ্যানঠেনিয়া বাজারে সকাল থেকে ব্যস্ত সময় পার করেন আড়তদাররা। বিভিন্ন যানবাহনে করে বস্তা ভর্তি পেঁয়াজ বাজারে আনেন চাষিরা। সপ্তাহের রবি ও বুধবারের হাটে অন্তত 200 থেকে 300 টন পেঁয়াজ বেচা কেনা হয়। পরে চলে যায় দেশের বিভিন্ন বিভাগীয় ও জেলা শহরে। উৎপাদন ও সরবরাহ ঠিক থাকলেও বাজার দর নিয়ে বাড়ছে চাষিদের অসন্তোষ। পেঁয়াজের যে দাম কম এনে এর কত হয় না, যে হতে যে দাম বেশি 1600-1650 চলতেছে বাজারে। 90 কেজি পেঁয়াজি যে দাম কইতেছে 1620 টাকা কইতেছে, কেবল নামাইলাম। তা কোন পক্ষে কৃষকের 2000 হইলে মোটামুটি একটু বাইসে থাকতে পারে। আমার দাম এটা 2000 টাকা পাইলে আমার সমস্যা না, কি কৃষক আমরা বাইসে থাকতে পারবো। পেঁয়াজের বাজার আছে, উপরে আছে 1750, নিচে আছে 1600, এর নিচে কোনো বাজার নাই। অবস্থা খুবই খারাপ, সার ওষুধে যে দাম আর যে খরচ, ওই হিসেবে পেঁয়াজ কমার আগে 2500। ব্যবসায়ীরা বলছেন ঈদের পরে হঠাৎ করে পেঁয়াজের সরবরাহ বেড়ে যাওয়ায় দাম কিছুটা কমেছে বলে দাবি তাদের। প্রচুর আমদানির কারণে পেঁয়াজের বাজারটা কম। এখনকার বাজার হলো আপনার 1650, সর্বোচ্চ 1700 টাকা যায়। প্রতি হাটে 300, 400, 500 মন পেঁয়াজ কেনা বিক্রি হয়, তাতে 16-17 গাড়ি 20 গাড়ি পর্যন্ত মাল আসে। আপনার 2500-2000 উপরে বাজার থাকলে ভালো হয়। জেলায় 3 ধরনের পেঁয়াজের আবাদ হয়। এর মধ্যে শীতকালীন মুড়ি কাটা পেঁয়াজ, হালি পেঁয়াজ এবং দানা পেঁয়াজ। তবে সবচেয়ে বেশি আবাদ হয় হালি পেঁয়াজ। জেলার কৃষি বিভাগের তথ্য বলছে চলতি মৌসুমে ফরিদপুরের 38,000 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। এখন ফরিদপুর। আধুনিকতার ছোঁয়ায় দিন দিন হারিয়ে যেতে বসেছে মৃৎশিল্প। দিশেহারা হয়ে পড়েছেন পাল সম্প্রদায়ের মানুষ। তবে বগুড়ার বৃহৎ মৃৎশিল্পরা সারা বছরই ব্যস্ত সময় পার করছেন দই পাত্র বানিয়ে। জীবিকা ভালো চললেও সরকারি বেসরকারি সহযোগিতা পেলে আরও এগিয়ে নিতে চান তাদের এই পৈতৃক পেশা। সাইফুল সাগরের ক্যামেরায় রাজীব সেলিমের প্রতিবেদন। বাংলা বছরের শুরুর দিকে গ্রামীণ লোকজ মেলায় যেসব মাটির জিনিসপত্র বিক্রি হয় সেগুলো তৈরিতে কুমারপাড়ার ব্যস্ততা শুরু হতো মাস দুয়েক আগে থেকে। তবে এখন আর আগের মতো মেলা হয় না, তাই মাটির খেলনা, হাঁড়িপাতিল সহ অন্যান্য তৈজসপত্র তৈরির ব্যস্ততাও নেই। আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে প্রাচীন এই শিল্প। বগুড়ার বিখ্যাত আরিয়া পালপাড়া, মহিষাবান পালপাড়া, শেখেরকলা ও শাখারিয়া পালপাড়ার কোনো বাড়িতেই আর মাটির তৈজসপত্র তৈরি করেন না মৃৎশিল্পীরা। ছোট ছোট খুঁটি, বাসন, পুতুল সবকিছু বানাচ্ছিল, সবকিছু একসাথে মেলায় নিয়ে যাচ্ছিল, একসাথে আমরা সবকিছু বিক্রি করতাম। বাংলাদেশের যে কোনো জায়গাতে আমরা এই খেলনা নিয়ে গেছি, প্রচুর পরিমাণ বিক্রি হয়েছে। এখন আর মনে করেন ওটাও আর চলে না, এখন আর মেলা টেলা করি না, এখন আর চলে না ওগুলা জিনিস। আর শুধু এক দইয়ের ভাণ্ড নিয়ে পড়ে আছি, কিন্তু যদি বগুড়ায় দইটা না চলতো তাহলে আমাদের দিন যাওয়া খুব কঠিন হতো। গেল কয়েক দশকে বাজারে দাপট বেড়েছে প্লাস্টিক, সিরামিক আর মেলামাইনের। কমেছে মাটির তৈজসপত্রের ব্যবহার। তবে বগুড়ার জিআই স্বীকৃতি পাওয়া মিষ্টান্ন দই তৈরি হয় মাটির পাত্রেই। দইয়ের সাথে সাথে চাহিদা বেড়েছে বিভিন্ন আকৃতির দই পাত্রেরও। বগুড়ার মৃৎশিল্পীরা পুরনো পেশা ধরে রেখেছেন দই পাত্র বানিয়েই। পালপাড়ায় এখন সারা বছরই দই পাত্র তৈরির ব্যস্ততা থাকে। দইয়ের ডুকি আছে, 2.5 কেজি আছে, সরা আছে, গিলাস আছে, বাটি আছে। তো এগুলো যদি না খায় তাহলে আমাদের মাটির ব্যবসা এরকম চলতো না। দিলে বড়গুলো সেগুলো 2000-1500 করে চলে, আবার তার ছোটগুলো 1 কেজি গুলো মনে করেন 1200 টাকা চলে, 1200-1000। মৃৎশিল্পেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। মাটি কাদা করতে ও বিভিন্ন তৈজসপত্র তৈরিতে ব্যবহার বেড়েছে বৈদ্যুতিক মোটরের। তাছাড়া প্রাচীন এই শিল্পের উন্নয়নে মৃৎশিল্পীদের উন্নত প্রশিক্ষণ ও সহজ শর্তে ঋণ দেয়া হয় জানান এই কর্মকর্তা। উদ্যোক্তাদের প্রমোট করার জন্য প্রতি বছর মেলার আয়োজন করছি। মৃৎশিল্পের উপর প্রশিক্ষণ নিতে আগ্রহী তাদেরকে আমরা বিসিকের প্রধান কার্যালয়ে আমাদের যে নকশা কেন্দ্র আছে সেই নকশা কেন্দ্রতে প্রশিক্ষণের জন্য আমরা মনোনীত করে পাঠাচ্ছি এবং সেই সঙ্গে স্বল্প সুদে তাদেরকে ঋণের ব্যবস্থা করছি। আকারভেদে প্রতিটি দই পাত্র বিক্রি হয় 5 থেকে 15 টাকা পর্যন্ত। রাজীব সেলিম, এখন বগুড়া। পিরোজপুর জেলার সরবকাঠি উপজেলার আটঘর কুরিয়ানা খালের পাড়ে শত শত বছরের পুরনো ঐতিহ্য নিয়ে এখনও বসে নৌকার হাট। প্রতিবছর জ্যৈষ্ঠ মাস থেকে শুরু হয়ে ভাদ্র মাস পর্যন্ত টানা কয়েক মাস জমে ওঠে এই হাট। আরও জানাচ্ছেন আল আমিন তালুকদার।
বর্ষা মৌসুমে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে ওঠে ডিঙি নৌকা। তাই জ্যৈষ্ঠ মাস থেকেই সরগরম হয়ে ওঠে পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুরিয়ানা খালের পাড়। প্রতি শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত বসে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় এই নৌকার হাট। কাঠের তৈরি ছোট বড় নৌকা বিক্রি হয় এখানেই। স্থানীয় কারিগররা নিজের হাতে তৈরি এসব নৌকা নিয়ে আসেন হাটে। দাম শুরু হয় ১৫০০ টাকা থেকে, আর বড় মাপের নৌকার দাম পৌঁছায় ১০,০০০ পর্যন্ত। শত বর্ষ আগে যাত্রা শুরু করা এই হাটে এখনও বিক্রি হয় ৩ থেকে ৩৫০ নৌকা, যার বাজার দর প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা। আশপাশের জেলার শত শত ক্রেতা আসেন এখানে। কেউ কেউ একসঙ্গে কিনে নেন ৪-৫টি নৌকা। শুধু কেনা বেচা নয়, এই হাট এখন হয়ে উঠেছে স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের অংশ। খালের পাড় জুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ, জমে ওঠে নানা বয়সী মানুষের মিলন মেলা। বিক্রেতারা জানান, গেল বছরের তুলনায় এবার নৌকার দাম একটু বেশি, তবে গুণগত মান ভালো। গত বছরের থেকে এবার বাজারে একটু চড়া বেশি। এই বাজারের নৌকা মানসম্মত ভালো। আমাদের নৌকা সবসময় লাগবে, কারণ আমাদের খাল বেশি। জ্যৈষ্ঠ মাস পর থেকে আমরা ব্যানগাই তো চালাই, সোনামায়াপুর বরিশাল থেকে আসি, নৌকা কিনে নিয়ে যাই। বাজার মেলছে 100 বছর থেকে আগেও, তা আমিও আসি মনে করেন 50 থেকে 60 বছর হয়েছে। ২-১০০ গ্রামের থেকে নৌকা কিনতে আসে, কারণ বিশেষ করে এই এলাকা পেয়ারার সিজনে সবার নৌকা দরকার হয়। হাটের ঐতিহ্য ধরে রাখতে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, যাতে করে নতুন প্রজন্ম এই সাংস্কৃতিক পরিচয় ধারণ করতে পারে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই হাটটাকে আমরা টিকিয়ে রাখার জন্য আমাদের বিভিন্ন পদক্ষেপ রয়েছে। ইতিমধ্যে আমরা এখানে টয়লেট স্থাপন করা অথবা পরিবেশের উন্নয়ন করা এবং কাঠ শিল্পীদেরকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি, কাজ করে যাচ্ছি উপজেলা প্রশাসন থেকে। আমরা চাই যে আগামী দিনে যাতে করে আমাদের এই প্রজন্ম যারা রয়েছে তারাও এই বিষয়টা ধারণ করবে, এই ঐতিহ্যটাকে ধরে রাখবে। আধুনিক যুগে যান্ত্রিকতার মাঝেও আটঘর কুরিয়ানার নৌকার হাট ধরে রেখেছে গ্রামীণ জীবনের এক প্রাচীন ঐতিহ্য। এমন ঐতিহ্যবাহী হাটগুলোকে সংরক্ষণ এবং স্থানীয় কারিগরদের সহায়তায় উদ্যোগ নিলে টিকে থাকবে গ্রাম বাংলার এই অনন্য পরিচয়। আল আমিন তালুকদার, এখন পিরোজপুর। গোটা বিশ্বের চোখ যখন ইরান ইসরায়েলের দিকে, তখন গাজার হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জাম প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেতানিয়াহু প্রশাসন। এতে করে শত শত নবজাতকের জীবন হুমকিতে পড়বে বলে আশঙ্কা করছে অলাভজনক সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর। অন্যদিকে গাজায় ত্রাণ নিতে ইসরায়েলি হামলায় প্রতিদিনই প্রাণ হারাচ্ছেন ফিলিস্তিনিরা। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। জাবালিয়ার উত্তরে বেতলাহিয়া শহরের ওপর দিয়ে যাচ্ছে একটি ট্রাক। সেদিকে রুদ্ধশ্বাসে ছুটছে মানুষ। যে যেভাবে পারছে ওঠার চেষ্টা করছে ট্রাকে। দেখে মনে হতে পারে কোনো মহাবিপদ থেকে বাঁচতে ওই ট্রাকে চড়া ছাড়া আর কোনো বিকল্প নেই এই মানুষগুলোর। দৃশ্যটি আসলে ত্রাণ বোঝাই একটি ট্রাক থেকে খাবার সংগ্রহের। ক্ষুধার সঙ্গে লড়তে না পেরে যে যেভাবে পারছেন ওই ট্রাক থেকে সামান্য আটা, শুকনো খাবার নিয়ে ফিরে যাচ্ছেন পরিবারের কাছে, যদিও অধিকাংশ সময় খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। গেল ১৩ দিন ধরে গোটা বিশ্বের নজর যখন ইসরায়েল ইরান সংঘাতের দিকে, তখন মধ্যপ্রাচ্যের আরেকটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ফিলিস্তিনের গাজা উপত্যকায় চূড়ান্ত বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। ত্রাণ আটকে রাখা, অপর্যাপ্ত সরবরাহ ব্যবস্থার সঙ্গে যোগ হয়েছে ত্রাণ নিতে আসা মানুষের ওপর গোলাবর্ষণ। গৃহহীন ফিলিস্তিনিদের আর্তনাদ যে সামান্য খাবারটুকু পৌঁছাচ্ছে গাজাবাসীর কাছে, তাতেও লেগে আছে প্রিয়জনের রক্ত। كنت رايح أجيب أكل لأهلي ولأخواتي وأخوي وتصوبنا وطخ كثير. كل يوم خريطة إخلاء جديدة، جباليا، التفاح. طب وين نروح يا عمي؟ وين؟ فضيلنا هلقيتها خلص من إيران وجانا دورنا. 2023-এর অক্টোবরে যুদ্ধ শুরুর পর আইডিএফের হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয় গাজার স্বাস্থ্যকেন্দ্রগুলো। অকার্যকর হয়ে পড়ে উপত্যকার 94% হাসপাতাল। টিকে থাকা 6% স্বাস্থ্যকেন্দ্রে এবার চিকিৎসা সরঞ্জাম প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেতানিয়াহু প্রশাসন। গেল সোমবার শিশু খাদ্যের অভাবে অসুস্থ হয়ে পড়ে 1 ডজনেরও বেশি নবজাতক। গাজার অধিকাংশ নবজাতকের আশ্রয় খান ইউনিসের নাসের হাসপাতালে মিলছে না কিউবেটর, শিশু খাদ্য ও প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম। বিশেষ করে 6 মাসের কম বয়সী শিশু যারা খাদ্য গ্রহণে বেবি ফর্মুলা 1 ও 2-র উপর নির্ভরশীল, তাদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগে আছেন নাসেরের স্বাস্থ্যকর্মীরা।
ভীষণ গুরুত্বপূর্ণ এই শিশু খাদ্যের সরবরাহ বাড়ানো না হলে পরিপাকতন্ত্র ও শ্বাসকষ্টজনিত অসুস্থতায় আক্রান্ত হওয়ার ঝুঁকিতে আছে 10,000-এরও বেশি নবজাতক, এমন আশঙ্কা জানিয়েছে অলাভজনক সংবাদ মাধ্যম পর্যবেক্ষণ সংস্থা মিডল ইস্ট মনিটর। عدد كبير من الشهداء والإصابات الخطيرة. أنا على حسب ما وصلني من معلومات من خلال المتابعة في المساء গাজার এই নবজাতকদের মায়েরাও ভুগছেন পুষ্টিহীনতায়, বুকের দুধ খাওয়াতে পারছেন না শিশুকে। উপত্যকাটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে শুধুমাত্র পুষ্টিহীনতায় ভুগে এই নাসের হাসপাতালে প্রাণ গেছে অন্তত 60 নবজাতকের। একই চিত্র আল শিফা হাসপাতালেরও। প্রতিদিন ত্রাণ নিয়ে ফেরার সময় যে পরিমাণ মানুষ আহত হচ্ছেন তাদের ন্যূনতম প্রাথমিক চিকিৎসা দেওয়ার সরঞ্জাম নেই হাসপাতালটিতে। এছাড়া আইসিইউ কিংবা জরুরি বিভাগের বাইরে প্রতিদিন কত মানুষ মারা যাচ্ছেন সেই পরিসংখ্যান জানা নেই কারুরই। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বৈশাখ মাস চলে গেলেও যুক্তরাজ্যের লন্ডনে চলছে বৈশাখী উৎসবের আমেজ। ভিনদেশে সবচেয়ে বড় বৈশাখী মেলার এবারের আসর বসেছিল লন্ডনের মাইল্যান্ড স্টেডিয়ামে। মেলায় প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। দেশের সংস্কৃতি লালন ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা পৌঁছে দিতেই এই আয়োজন। লন্ডন ঘুরে আরও জানাচ্ছেন মনিরুজ্জামান মনির। লন্ডনের ঐতিহ্যবাহী বৈশাখী মেলা যেন ভিন দেশে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যের এক টুকরো প্রদর্শনী। দেশের বাইরে নিজস্ব সংস্কৃতির সবচাইতে বড় এই আয়োজন শুধু বাঙালির পরিচয়ই বহন করে না, ভূমিকা রাখে মাতৃভূমির সাথে সংযোগের সেতু বন্ধনেও। মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করে লন্ডনের মাটিতে এক টুকরো বাংলাদেশকে দেখার অনুভূতি জানালেন যুক্তরাজ্যের দায়িত্বরত বাংলাদেশের হাই কমিশনার। এত দর্শকদের সমাগম দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে যে লন্ডনের মাটিতে একটা ছোট্ট বাংলাদেশ, তো সবার উৎসাহ উদ্দীপনা দেখে অত্যন্ত ভালো লাগছে। লন্ডনের বৈশাখী মেলা বাঙালি সংস্কৃতি ঐতিহ্যকে ধারণ করে চলছে, জানান আয়োজকরা। প্রবাসের বাহিরে সবচেয়ে বড় আয়োজন বৈশাখী মেলা আমরা আয়োজন করে থাকি, বিকজ বাংলাদেশের কৃষ্টি, বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্যকে আমরা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই। দেশের বাইরে দেশের সংস্কৃতি ছড়িয়ে দিতে, বাংলা গান গাইতে খুবই ভালো লাগে। এই অনুভূতিটা আসলে অন্যরকম। মেলায় সাংস্কৃতিক আয়োজনে সঙ্গীত শিল্পী কনক চাপা ও ব্যান্ড শূন্য সহ স্থানীয় শিল্পীদের পরিবেশনা মুগ্ধ করে দর্শকদের। প্রবাসীরা জানান, লন্ডনের বাঙালিরা আবারও প্রমাণ করলেন দূরে থেকেও বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করা যায় হৃদয়ে। বাংলাদেশের বাইরে এত বড় একটি মেলাতে আসতে পেরেছি, এর জন্য অনেক ভালো লাগছে। আসলে মনে হচ্ছে আমি বাংলাদেশে আছি। আমি এখানে পারফর্ম করছি, আর এখানে পারফর্ম করে আমার অনেক ভালো লাগছে। This Mela is our Bangladeshi culture and all the dancing and fun activities this place has in store for us kids. বেচা বিক্রি খুবই ভালো ছিল। বাংলাদেশি প্রোডাক্ট বিক্রি করার জন্য এই টাইপের মেলা আমাদের জন্য খুব দরকার, খুব ভালো ছিল। এত দূরে সবার সাথে একটা ফ্যামিলি ফিল। এবারের মেলা স্টলগুলিতে ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী পোশাক, হস্তশিল্প, জামদানি শাড়ি, দেশীয় মুখরোচক খাবার ও ফলের বিপুল সমাহার। দেশের বাইরে এক টুকরো বাংলাদেশ, লন্ডনের এই বৈশাখী মেলা তারই প্রমাণ করছে। আর এই আয়োজনটি একটি ঐতিহ্যে পরিণত হয়েছে। আয়োজকরা জানিয়েছে এই ধারা অব্যাহত থাকবে আগামী প্রজন্মের জন্য, আগামী বাংলাদেশকে এখানে এই বিদেশের মাটিতে তুলে ধরার জন্য। মনিরুজ্জামান মনির, এখন লন্ডন। প্রায় 18 বছর পর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ জয় দিয়ে রাঙাতে চান কোচ ফিল সিমন্স। সিরিজ নির্ধারণী ম্যাচে মেহেদী হাসান মিরাজ মাঠে ফিরছেন বলে নিশ্চিত করেছেন তিনি। অন্যদিকে মিরাজকে মোটেও হুমকি হিসেবে দেখছেন না লঙ্কান ব্যাটার ধনঞ্জয় ডি সিলভা। ওয়াসিউল হক পান্থর প্রতিবেদনে থাকছে বিস্তারিত। সিংহলিজ স্পোর্টস ক্লাব 1952 সালে পথ চলা শুরু করা লঙ্কান ক্রিকেট হেডকোয়ার্টার বাংলাদেশের জন্য যেন এক দুঃস্বপ্নের নাম। এই ভেন্যুতে এর আগে বাংলাদেশ 3টি ম্যাচ খেলেছে, 2001, 2002 এবং 2007 সালে, যার দুটিতে ইনিংস ব্যবধানে হার, একটিতে প্রায় 300 রানের ব্যবধানে হার। 18 বছর পর বাংলাদেশ আবারও টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে। দুঃস্বপ্নের এই ভেন্যুতেই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে স্বাগতিকদের বিপক্ষে। গলে পাওয়া আত্মবিশ্বাসের ফায়দা নিয়ে ইতিহাস বদলেই চোখ কোচ ফিল সিমন্সের।
I think there's a lot of confidence from the way we played. It's not going to be an easy thing to win the match, but that's what we're going to be trying to do. Same thing that we're trying to do in goal. I'm the type of person when I go into a match, I'm looking to win and find the best way to win it. So we're going to be trying to win this test match. গলে প্রথম টেস্টে জ্বরের কারণে খেলতে পারেননি মেহেদী হাসান মিরাজ। কলম্বোতে যে ফিরছেন তা নিশ্চিত করেছেন কোচ। যদিও তাকে ফেরাতে বিজয় নাকি নাইম, কে বাদ পড়বেন? Miraz coming back in, he will do what he has to do, but everybody else still has to do their job. It depends on what we see today. As I say, we haven't seen it, we just got here. So it depends on what we see today and how we think it will play. কলম্বোর উইকেট ঐতিহাসিকভাবেই শেষ দিনগুলোতে স্পিনারদের পক্ষে যায়, আর সেখানে মিরাজের ফেরা কি স্বাগতিকদের জন্য আতঙ্কের? লঙ্কান ব্যাটার যেন তুড়ি মেরে উড়িয়ে দিলেন সেই প্রশ্নকে। I don't think so. He played the last couple of test matches as well at home conditions in Bangladesh. So it's not huge threat, but he's performing well for their countries and as well as our players. So I think it's going to be a good game. বাংলাদেশের বর্তমান দলে কারো এসএসসিতে খেলার অভিজ্ঞতা নেই। নতুন মাঠে সতেজ মানসিকতা ও গলে পাওয়া আত্মবিশ্বাস কলম্বোতে কতটুকু কাজে লাগাতে পারে সেটাই দেখার বিষয়। ওয়াসিউল হক পান্থ, এখন। শেষ করবো এখন বাজার, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। অক্টোবর পর্যন্ত শিল্পে গ্যাস সংকট হবে না, তিতাস এমন দাবি করলেও চাহিদা মতো গ্যাস না পাওয়ার অভিযোগ অনেক কারখানায়। কুরিয়ারে গাফিলতিতে লোকসানে রাজশাহীর আমের অনলাইন বিক্রেতারা, অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস ভোক্তা অধিকারের। এবার প্রায় 1 লাখ পরীক্ষার্থী কমেছে এইচএসসিতে। পড়াশোনায় অনীহা, অসচ্ছলতা ও বাল্যবিয়েকে দায়ী করছেন বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়েছে কয়েক মাস, ধ্বংস হয়নি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য। আর এই ছিল এখন বাজেটের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।